ঘুমের নেশা এখন অবধি কাটেনি, তাই রাতে সামান্য কিছু খেয়ে ঘুমিয়ে পড়ল। জাংকুক বারান্দায় দাঁড়িয়ে আছে, কিছুতেই তার ঘুম আসছে না। আজ তের কথাগুলো তার কানে বাজছে, কি হতে কি হয়ে গেল। জাংকুক কি ভাবলো, আজ ভালো মতো থেকে প্রপোজ করবে, বাট হয়তো নিয়তি চায়নি এমন কিছু হোক। তাই এবার যা হবে তার জন্য তে দায়ী থাকবে। রাগে মাথাটা ফেটে যাচ্ছে জাংকুকের, যার জন্য তার ঘুমও আসছে না। এই নিয়ে কম হলেও 8 বারের উপর শাওয়ার নিয়েছে জাংকুক, তবুও তার রাগ কমছে না। নিজেকে রিল্যাক্স করার প্রচুর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। জাংকুক জানে যতক্ষণ অবধি তের সাথে কথা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত জাংকুকের রাগ কমবে না। আর জাংকুক চায়ও না তের প্রতি জাংকুকের রাগটা কমুক, কারণ তের বোঝা উচিত যে জাংকুক যখন রেগে থাকে তখন জাংকুক রাগের মাথায় কি কি করতে পারে। তাই নেক্সট ডে এমন কিছু করার আগে তে শতবার ভাববে। এসব ভাবতে ভাবতে সকাল হয়ে গেল, একটা নতুন সকাল, একটা দিন যা সবার জন্য মঙ্গলকর হলেও তের জন্য মোটেও মঙ্গল না। সকাল 10টায় তের ঘুম ভাঙলো আর মোড়া দিয়ে উঠলো। 2 দিন চমৎকার ঘুম দিয়েছে। উঠে ফ্রেশ হয়ে নিল, তারপর নাস্তা করলো। এরপর ন্যান্সি আর লিসাকে নিয়ে ভার্সিটিতে গেল সেকেন্ড ইয়ারে ভর্তি হওয়ার জন্য। এরপর তে তার ফোনটা অন করলো আর ভাবলো নিশ্চয়ই জাংকুক তাকে কল মেসেজ দিয়ে পাগল করে দিয়েছে, কিন্তু তের ধারণা সম্পূর্ণ ভুল। জাংকুক তেকে না কোনো কল দিয়েছে আর না কোনো মেসেজ। কেন জানি না হঠাৎ করে তের মনটা খারাপ হয়ে গেল। আগে প্রতিদিন জাংকুক তেকে মর্নিং উইশ করতো, আর আজ করেনি, তাই মনটা বেশ খারাপ লাগছে। তের রুমে কেউ নেই, একা একা ভালো লাগছে না, তাই ভাবলো রান্না করে একটু সময় কাটানো যাক। এরপর সারাদিন তের ন্যান্সি আর লিসাকে নিয়ে কাটলো। বারবার সে জাংকুকের ফোনের অপেক্ষা করছিল, কিন্তু জাংকুক তাকে ফোন দিল না। এরপর রাতে ঘড়িতে 12টা বাজে, খুব ঘুম পাচ্ছে তের। বিছানায় গা হিলিয়ে দিতে ঘুমিয়ে পড়লো। মাঝরাতে কারোর চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। তখনই ন্যান্সি বলল, কিরে হোস্টেলে কি চোর আসলো নাকি রে? তে তখন বলল, জানি না তো, এত চেঁচামেচি কেন, চল বারান্দায় দাঁড়িয়ে দেখি। তখনই লিসা, ন্যান্সি আর তে 3জনই বারান্দায় চলে গেল। সবাই মিলে ঘুম চোখে বারান্দায় গেল আর নিচে তাকালো। অনেকগুলো গাড়ি আর অনেকগুলো লোক দাঁড়ানো। বুঝলো না এত রাত্রে এরা কারা। তে তখন দেখলো কয়েকজন দারোয়ান তাদের হলে 2জন টিচারের সাথে দাঁড়িয়ে আছে, একটা লোকের সাথে কথা বলছে। লোকটার চেহারা বোঝা যাচ্ছে না। ওনার সামনেই টিচাররা দাঁড়িয়ে আছে। হঠাৎই পেছন থেকে কতগুলো লোক এসে টিচার্সদের আটকে রাখলো, সাথে দারোয়ানদের। তারপর লোকটার সাথে আরও 2জন সামনে এসে দাঁড়ালো, আর ওনাদের দেখে তের হার্ট ফেল করার অবস্থা, কারণ তের সামনে আর কেউ না, জাংকুক দাঁড়িয়ে আছে। জাংকুকে এভাবে তার গার্ডদের সাথে দাঁড়িয়ে থাকতে দেখে তের ভয় হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। এরপর সে, ন্যান্সি আর লিসা 3জন তাড়াতাড়ি করে রুমে ঢুকে পড়লো। রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। ঘড়িতে তখন 2:47 বাজে। তের প্রচুর ভয় করছে। তে তখন ন্যান্সি আর লিসাকে বলল, অনেক ভয় করছে রে দোস্ত। জাংকুক ভাইয়া যদি আমাদের রুমে এত রাত্রে ঢুকে পড়ে, তাহলে যে আমাদের মান সম্মান কিছুই থাকবে না, আমাদের লাইফ ক্যারিয়ার সব শেষ হয়ে যাবে। আমাদের কতটা অপমান সহ্য করতে হবে তোরা তো জানিস। এসব ভাবতে ভাবতেই 3জন কান্না শুরু করে দিল। তে কপালে হাত দিয়ে কান্না করতে লাগলো। হঠাৎ করে দরজা অনেক জোরে জোরে কে যেন ধাক্কানো শুরু করলো। তে বেশ ভয় পেয়ে গেল। তেকে ভয় পেতে দেখে ন্যান্সি আর লিসা তখন বলল, তে তুই ভয় পাস না, আমরা দেখছি কে আছে। তারপরই লিসা হালকা একটু দরজা খুলে দেখলো ইয়ঞ্জন দাঁড়িয়ে আছে। লিসা তখন ভয় ভয় বলল, আপনি এখানে, আপনি এত রাত্রে আমাদের রুমের সামনে কি করছেন, যান এখান থেকে। এই কথা বলে ন্যান্সি আর লিসা দরজাটা বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। হঠাৎ করে জাংকুক তাদের 2জনকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। জাংকুক রুমের ভিতরে গিয়ে দেখলো তে খাটের উপর বসে কান্না করছে। জাংকুককে দেখে বসা থেকে দাঁড়িয়ে গেল। তখনই তে জাংকুককে বলল, আপনাকে ভিতরে ঢুকতে কে দিল? আপনি এত রাত্রে এখানে
কি কি করছেন? জাঙ্কুকের এমন অবস্থা দেখে তে ভয়ে কাঁপছে। জাঙ্কুকের রাগে চোখগুলো অসম্ভব লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো, পাঞ্জাবির হাতা একটা ভাঁজ করা আরেকটা নিচু করানো। জাঙ্কুকের চেহারায় স্পষ্ট ক্লান্তি ভেসে উঠেছে। মনে হচ্ছে এই 2 দিন জাঙ্কুক ঘুমায়নি। জাঙ্কুক তখন রাগী কণ্ঠে লিসা আর ন্যান্সিকে বলল, তোমরা বাহিরে যাও, আমি তের সাথে কথা বলবো। লিসা তখন সাহস নিয়ে বলল, আমরা আমরা বাহিরে কেন যাব? আপনারা যান, এখনই বের হন এখান থেকে, না হলে কিন্তু আমরা বাধ্য হব পুলিশ ডাকতে। তখনই জাঙ্কুক লিসার দিকে তাকিয়ে বলল, আমার পাওয়ার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই মেয়ে, তাই ভালোভাবে বলছি বের হয়ে যাও এই রুম থেকে। ন্যান্সি তখন বলল, আমরা বের হব না এখান থেকে, আমিও দেখি আপনি কি করতে পারেন। তখনই জাঙ্কুক চোখের ইশারা করতে ইয়নজুন, লিসা আর ন্যান্সিকে জোর করে বাহিরে নিয়ে গেল। এরপর জাঙ্কুক দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। ইয়নজুন দরজার বাইরে দাঁড়িয়ে আছে, যেন কেউ ওদের ডিস্টার্ব করতে না পারে। তে জাঙ্কুককে কাছে আসতে দেখে ভয়ে ভয়ে বলল, দেখুন জাঙ্কুক ভাইয়া, একদম কাছে আসবেন না, আপনার সাথে আমার কোনো কথা নেই, বের হয়ে যান বলছি। জাঙ্কুক তের কথার পাত্তা না দিয়ে তের সামনে গিয়ে দাঁড়ালো আর বলল, তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে। তে তখন বলল, আমি আপনার কোনো কথা শুনবো না, আপনি আপনি বের হন রুম থেকে। জাঙ্কুক তের একদম কাছে চলে আসলো, 2 হাত দিয়ে তের 2 বাহু চেপে ধরলো, দেয়ালের সাথে তেকে আটকে ধরে বলল, তোমার সাহস কি করে হয় আমাকে না জানিয়ে আমাদের মাঝে সব কিছু শেষ করার? জাঙ্কুক তের এতটা কাছে চলে এসেছে যে জাঙ্কুকের মুখ থেকে বাজে স্মেল আসছে, হয়তো জাঙ্কুক ড্রিঙ্কস করেছে। তে তখন জাঙ্কুককে বলল, আপনি নেশা করেছেন? জাঙ্কুক তখন বলল, নেশা? হ্যাঁ, আমি নেশা করেছি। তুমি শুনতে চাও? তাহলে শোনো। হ্যাঁ, আমি নেশা করেছি। তোমার নেশা হয়েছে আমার, তোমার নেশা আমার মাথায় চেপে বসেছে। জাঙ্কুকের কথা শুনে তে মুখ ঘুরিয়ে নিল আর ভাবছে কি বলছে জাঙ্কুক এসব, উনার নেশা হয়ে গেছে, তা আবার আমি, এসব কি বোঝাতে চাচ্ছেন উনি? জাঙ্কুক তের সামনে এসে কিছু চুলগুলোকে ফু দিয়ে সরিয়ে দিল, তারপর তের বাহু থেকে এক হাত সরিয়ে তের গালে আলতো করে ছুঁয়ে দিতেই তের চোখ বন্ধ করে নিল আর জাঙ্কুক তের দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক তখন তেকে বলল, উফ, এত নরম কেন তুমি? গাল দুটো একদম নরম তুলার মতন, ইচ্ছে করছে একটু টেনে দেই। ইচ্ছে যেহেতু করছে তাই একটু গালটা টেনেই দেই তোমার। এত সফট কেন তুমি? হ্যাঁ। তারপর জাঙ্কুক তের হাতের আঙ্গুলের মাঝে তার হাত জোড়া শক্ত করে আটকে নিল আর বলল, হাতগুলো কতটা সফট। আচ্ছা তে, তুমি কি প্রতিদিন তুলো খাও? হয়তো খাও, না হলে এত নরম কোমল হাত হতো না তোমার। তুমি মনে হয় তুলার তৈরি মেয়ে, তাই না তে? তুমি জানো তুমি অনেকটা ডলের মতো সফট, যাকে আঁকড়ে ধরে রাখতে মন চায় সব সময়, ইচ্ছে করে বুকের সাথে মিশিয়ে রাখি তোমাকে। জাঙ্কুকের কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল তে। কি বলছে এই লোকটা? তুলা খাই মানে তুলার মতো নরম? কি পাগলের মতো কথা বলছে এসব, মনে হয় নেশা করে মাথা গেছে এই ছেলেটার। তে তখন বলল, দেখুন জাঙ্কুক ভাইয়া, আপনি এখন ঠিক নেই, আপনার মাথা হ্যাং হয়ে আছে, আপনি চুপচাপ বাসায় গিয়ে ঘুমান, কারণ আপনি আর বেশিক্ষণ এই রুমের মধ্যে থাকলে মান সম্মান শেষ হয়ে যাবে আমার, আপনি প্লিজ বাইরে চলে যান। জাঙ্কুক তখন বলল, আমি চলে যাব কোন দুঃখে? আমি এখানেই থাকবো, সাথে তুমিও থাকবে আমার সাথে, আর আমি থাকতে তোমার সম্মানে কোনোদিন আঁচ লাগতে দিব না আমি। আপনি আজ না, পুরো আঁচড় কেটে দিয়েছেন, এখন চুপচাপ বাহিরে যান বলছি। জাঙ্কুক তের দিকে রাগী চোখ নিয়ে তাকিয়ে বলল, আমি যাচ্ছি না, দেখি কার বাপের সাহস আছে আমাকে এই হোস্টেল থেকে বের করার, আর তোমার সাথে তো এবার আমি হিসেব শুরু করব। তে ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কিসের কিসের হিসেব? হিসাব তো অনেকগুলো, কোনটা দিয়ে শুরু করব ভাবছি। ও মনে পড়েছে, তুমি কোন সাহসে ওই দিন আমার সাথে এমন খারাপ বিহেভ করেছো, আবার আমাকে ফোন দিয়ে বলেছো যে আমার সাথে তোমার সম্পর্ক শেষ করে দিতে। তুমি বিশ্বাস করো, তখন যদি তুমি আমার সামনে থাকতে তোমাকে গুনে গুনে 5টা থাপ্পড়
থাপ্পড় দিতাম, তাহলে তুমি বুঝতে পারতে জাঙ্কুককে কথা শোনানোর মূল্য কি। এবার বলো কেন এমন করেছো তুমি। জাঙ্কুকের কথা শুনে তে বুঝতে পারলো এই মুহূর্তে জাঙ্কুক কতটা রেগে আছে, কারণ জাঙ্কুকের রাগে তার চোখ লাল হয়ে আছে। তে তখন মাথা ঘুরিয়ে বলল, আমি আপনাকে কোনো কৈফিয়ত দিতে পারবো না। জাঙ্কুক তখন আরও রেগে বলল, কৈফিয়ত দিতে পারবে না মানে? তুমি আমাকে সব কিছু বলতে বাধ্য। এই কথা বলে জাঙ্কুক তের হাত দুটো তার এক হাতের মুঠোয় নিল আর তের আরও কাছাকাছি গিয়ে তের মুখটা ঘুরিয়ে নিজের দিকে করলো। তারপর হাতটাকে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে বলল, আমাকে আর রাগিও না তে, তাহলে কিন্তু তোমার মৃত্যু নিশ্চিত। চুপচাপ বলো কেন আমার সাথে সম্পর্ক শেষ করতে চাও তুমি। তে তখন মনে মনে ভাবলো, জাঙ্কুককে যদি এখন ওই মেয়ের কথা বলি তাহলে হয়তো জাঙ্কুক মেয়েটাকে আর জীবিত রাখবে না, আর আমাকেও হয়তো জ্যান্ত পুঁতে দেবে। কারণ জাঙ্কুকের হিংস্রতাতে কয়েক মাস আগে পার্কেই দেখেছিল। এখন যদি জাঙ্কুককে সত্যি কথা বলেও দেয় তাহলেও জাঙ্কুক কিছুই বুঝবে না, কারণ জাঙ্কুক বোঝার অবস্থাতে নেই, শুধু শুধু তে নিজের বিপদ ডেকে আনবে। তে তাই চুপ করে আছে আর মনে মনে কথাগুলো ভাবছে।